আমি ডক্টর পরিমল সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ এডুকেশন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করতে এসেছি আইআইটির উদ্যোগে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্প, সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে এবং অডিও ভিজুয়াল লেকচারগুলো তৈরি হচ্ছে, সেই লেকচার এবং এই অনুষ্ঠানটি মূলত আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, গান্ধীনগর, গুজরাটের উদ্যোগে এবং গভর্নমেন্ট অফ গুজরাটের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই অডিও ভিজুয়াল লেকচার সেশনে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজকের এই সেশনে যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি তা হলো শিক্ষার সমাজতাত্ত্বিক প্রসঙ্গ, অর্থাৎ সোশিওলজিক্যাল কনটেক্সট অফ এডুকেশন। তো সোশিওলজিক্যাল কনটেক্সট অফ এডুকেশন বলতে গিয়ে সোশিওলজি, এডুকেশন, তাদের মধ্যে যে সম্পর্ক আমরা উভয়ই জানি যে দুটোই হচ্ছে আলাদা ডিসিপ্লিন এবং দুটোই হচ্ছে আলাদা সাবজেক্ট। এখন কথা হচ্ছে যে এডুকেশন এমন একটা বিষয় যেটা সমাজের মানুষ তাদের শিক্ষা, তাদের আচার আচরণের পরিবর্তন, তাদের বিহেভিয়ার মডিফিকেশান, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে। এবং আমরা যদি সোশিওলজির বিভিন্ন কন্টেন্ট দেখি বা সোশিওলজি ডিসিপ্লিনের বিভিন্ন বিষয় দেখি, তাহলে তারা সমাজকে নিয়ে চর্চা করে বা সমাজের মানুষের যে রিলেশনশিপ, সম্পর্ক, সমাজ পরিবর্তন, এই ধরনের বিভিন্ন বিষয়কে নিয়ে চর্চা করে। তো মূলত এই আলোচনাটা আজকে সোশিওলজিক্যাল কনটেক্সট অফ এডুকেশনের এই শিরোনামে আমি আলোচনাটা শুরু করতে যাচ্ছি। প্রথমত আমি আগেই বলেছি যে এখানে দুটো বিষয়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোশিওলজি, সমাজতত্ত্ব, এবং আরেকটা হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষা। তো সোশিওলজি এবং শিক্ষা দুটোই কিন্তু আমাদেরকে একটু জানতে হবে এবং তারপরে আমরা এর যে কনটেক্সট সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানবো যে হোয়াট ইজ সোশিওলজি। সোশিওলজি কী? অর্থাৎ সমাজতত্ত্ব হলো মানব সমাজের বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত অধ্যয়ন, যা সমাজ, মানুষের সামাজিক আচরণ, সামাজিক সম্পর্কের ধরন, সামাজিক মিথস্ক্রিয়া এবং দৈনন্দিন জীবনের সাথে যুক্ত সাংস্কৃতিক দিকগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ আরও সহজ করে যদি আমরা বলতে যাই, তাহলে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান নেচার, হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান ইন্টারেকশনস অ্যান্ড দ্য ডে টু ডে লাইফ অফ দ্য হিউম্যান বিং। সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনাশাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা কিন্তু করতে পারছি যে সোশিওলজি মূলত কী নিয়ে ডিল করে, সোশিওলজি কাকে বলে। সোশিওলজি মানে হচ্ছে, সোশিওলজি যদি আমরা খুব সহজ ভাষায় বুঝতে চাই, যা মূলত আমাদের যে সমাজ, সেই সমাজকে নিয়ে যে বিজ্ঞান, সমাজকে নিয়ে যে স্টাডি, সেটাই কিন্তু আমরা সোশিওলজি হিসাবেও বলতে পারি। এখন কথা হচ্ছে যে সমাজ বিষয়ক গবেষণা অতীতকাল থেকেই ছিল। অর্থাৎ আমরা যে বললাম যে সোশিওলজি অর্থাৎ সোসাইটি এবং তার যে বিজ্ঞান বা তার যে বিদ্যা, সেটা যে আজকে নতুন করে এখন যে এটা আলোচ্য বিষয় তা কিন্তু নয়। এটা অনেক অতীতকাল থেকেই কিন্তু সোশিওলজি বা এই সমাজবিদ্যার চর্চা কিন্তু ছিল। তো এই সমাজবিদ্যার চর্চা প্রসঙ্গ এলেই কিন্তু একজনের নাম আমাদের করতে হয়, যাকে আমরা ফাউন্ডিং ফাদার অফ সোশিওলজি হিসেবে কিন্তু জানি, যিনি হচ্ছেন অগাস্ট কোত। অর্থাৎ তিনি সর্বপ্রথম 1838 সালে এই সোশিওলজিকে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট একটা ডিসিপ্লিন হিসাবে কিন্তু তিনি এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। এবং তিনি এই সমাজবিদ্যাকে একটা যে ফিজিক্যাল সায়েন্স, সেই ফিজিক্যাল সায়েন্সের মতো এই সোশিওলজিও কিন্তু একটা এরকম সায়েন্স হয়ে উঠতে পারে, সেই বিষয়ে কিন্তু তিনি বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা বা স্টাডি করেছেন। তার যে পজিটিভিজম, সেটাকে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু দেখব সে এই সমাজবিদ্যাকে ফিজিক্যাল সায়েন্সের মতো একটা বিজ্ঞান হিসেবে দাঁড় করাতে চেয়েছিলেন।
Sociology is the scientific and systematic study of human society that focuses on society, human social behavior, patterns of social relationships, social interaction, and aspects of culture associated with the everyday life. তাহলে সামগ্রিকভাবে সোশিওলজি কী নিয়ে চর্চা করে তা কিন্তু এখান থেকে আমাদের মোটামুটি পরিষ্কার একটা ধারণা আমরা পেলাম। এখন কথা হচ্ছে যে শিক্ষামূলক সমাজতত্ত্ব, এডুকেশনাল সোশিওলজি। এডুকেশনাল সোশিওলজি তাহলে কি? এতক্ষণ ধরে আমরা যে ধারণাটা পেয়েছি সেটা হচ্ছে সোশিওলজি। মূলত সোশিওলজি যেহেতু সমাজকে নিয়ে চর্চা করে, সমাজের মানুষকে নিয়ে চর্চা করে, সমাজের মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে চর্চা করে, সমাজের মানুষকে নিয়ে চর্চা করে মানেই হচ্ছে সমাজের মানুষের উন্নতি কী করে সম্ভব সেটা নিয়েও কিন্তু সোশিওলজি চর্চা করে। তার জন্য সোশিওলজি যেহেতু সমাজের বিজ্ঞান, তাই অনেক বিষয়কে কিন্তু সে তার চর্চার মধ্যে কিন্তু রেখেছে। যেমন সোশিওলজি অফ ইকোনমিক্স, সোশিওলজি অফ অ্যানথ্রোপোলজি, অর্থাৎ সোশ্যাল সাইকোলজি, এরকম বিভিন্ন বিষয় কিন্তু সোশিওলজি অন্তর্ভুক্ত করেছে, যেহেতুতে সে সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে চর্চা করে। তাহলে এখানে এডুকেশনাল সোশিওলজিও কিন্তু সোশিওলজির একটা অন্যতম ব্রাঞ্চ, যেটা শিক্ষা, সমাজের মানুষের শিক্ষা এবং সমাজের মানুষের শিক্ষার কেন প্রয়োজন এবং একটা শিক্ষা কিভাবে একটা সমাজকে একটা বিবর্তনের মধ্য দিয়ে একটা সুস্থ সমাজ হিসেবে গড়ে তোলে, সেটা কিন্তু এর আলোচ্য বিষয়। তাহলে শিক্ষামূলক সমাজতত্ত্ব ব্যক্তি এবং সমাজের অধ্যয়ন এবং সাংস্কৃতিক পরিবেশের সাথে সম্পর্ক নিয়ে কিন্তু ব্যাখ্যা করে। অর্থাৎ ব্যক্তি এবং সমাজ তারা যে কিভাবে অধ্যয়ন করে বা কিভাবে তাদের সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি করে, এগুলোই কিন্তু এডুকেশনাল সোশিওলজির আলোচ্য বিষয়। এবং শিক্ষামূলক সমাজতত্ত্ব বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষামূলক সমাজতত্ত্ব বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান অর্থাৎ সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, সেগুলো কিভাবে এই অধ্যয়ন চর্চা করে এবং অধ্যয়ন করে, সেগুলোই কিন্তু এই এডুকেশনাল সোশিওলজির মূল আলোচ্য বিষয়। এবং আমরা যদি দেখি, আরও আমরা অনেকগুলো বিষয়কে দেখতে পাবো যদি আমরা শিক্ষামূলক সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করি। যেমন ব্যক্তির উপরে সংস্কৃতির সম্পূর্ণ প্রভাব, অর্থাৎ ইম্প্যাক্ট অফ কালচার অন পিপল, সেটাও কিন্তু এই এডুকেশনাল সোশিওলজি অধ্যয়ন করে। অর্থাৎ মানুষ একটা সংস্কৃতির মধ্যে বেঁচে থাকে এবং সমাজে মানুষকে বেঁচে থাকতে গেলে তার নির্দিষ্ট কিছু সংস্কৃতি মানুষ কিন্তু ধীরে ধীরে তার একটা ফরমেশন করে। কোনো সমাজ নেই যেখানে মানুষের কোনো সংস্কৃতি নেই। হয়তো সমাজ তুলনায় সংস্কৃতির একটা ভিন্নতা হতে পারে, কিন্তু সমস্ত সমাজেই কিন্তু সংস্কৃতি আছে। এবং সেই সংস্কৃতি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে সেটা কিন্তু এই এডুকেশনাল সোশিওলজি সেটা নিয়ে অধ্যয়ন করে। এবং শিক্ষামূলক সমাজতত্ত্ব বিদ্যালয়ে গণতান্ত্রিক অনুভূতির বিকাশ কিভাবে ঘটানো যায় সেটা নিয়েও অধ্যয়ন করে। আমরা জানি যে একটা বিদ্যালয় হচ্ছে একটা সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ একটা বিদ্যালয়কে যদি আমরা দেখি, সেখানে একটা গোটা সমাজকে আমরা দেখতে পাই, কারণ সেখানে সমাজের সমস্ত ধরনের মানুষের একটা প্রতিনিধিত্ব থাকে। সমস্ত ধরনের শিশুরাই সেখানে পড়তে আসে। সেখানে কাউকে কোনো তাদের ধর্মীয় যে পরিচয়, তাদের যে কাস্ট, তাদের ক্রিড, তাদের কালার, তাদের রিজিওনাল আইডেন্টিটি, এগুলো দেখে কিন্তু কখনোই তাদের বিদ্যালয়ের তাদেরকে এগুলোর কারণে তাদেরকে কখনোই কিন্তু বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত করা হয় না। যার ফলে প্রত্যেকেই একটা বিদ্যালয়ের মধ্যে শিক্ষা বা অধ্যয়নের জন্য অন্তর্ভুক্ত হয়, এবং যার ফলে আমরা ভ্যারাইটিস রকমের বা মাল্টিকালচারাল একটা ফ্লেভার কিন্তু বিদ্যালয়ের মধ্যে দেখতে পাই। তার জন্যই হয়তো জন ডিউই বলেছিলেন যে বিদ্যালয় হচ্ছে সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। এবং যার ফলে সেই বিদ্যালয়ে সেই বিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ কেমন হবে সেটাও কিন্তু এর অধ্যয়নের বিষয়। শিক্ষামূলক সমাজতত্ত্ব সমাজের উপর শিক্ষার প্রভাবের একটা অধ্যয়ন, অর্থাৎ শিক্ষা কিভাবে সমাজের উপর প্রভাব বিস্তার করে সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয়। এবং তার সঙ্গে রয়েছে শিক্ষামূলক সমাজতত্ত্ব পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো, ব্যক্তি এবং সমাজের কিভাবে নিরিখে কিভাবে সমাজকে অধ্যয়ন করে
তারও কিন্তু বিভিন্ন রকমের দিক নির্দেশিকা এখানে রয়েছে। এখন আমরা মোটামুটি সমাজতত্ত্ব কী এবং সমাজতত্ত্বের এডুকেশনাল সোশিওলজি কী, অর্থাৎ শিক্ষামূলক সমাজতত্ত্ব কী, তারও কিন্তু একটা ধারণা মোটামুটি পেয়েছি। এবং আমি আলোচনার শুরুতেই কিন্তু বলেছি যে সোশিওলজি এবং এডুকেশন দুটোই কিন্তু আলাদা ডিসিপ্লিন, কিন্তু দুটো আলাদা ডিসিপ্লিন হলেও তাদের মধ্যে অনেক সম্পর্ক আছে। কারণ সোশিওলজি মানুষের যে সমাজ ব্যবস্থায় মানুষের সাথে মানুষের যে সম্পর্ক এবং একটা সমাজ ব্যবস্থা কত সুন্দর হতে পারে বা মানুষের সম্পর্ক কেমন হতে পারে, সমাজ পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রা কেমন হতে পারে, সমাজে সংস্কৃতির প্রভাব কেমন হতে পারে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু চর্চা করে। এবং সেখানে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে উপাদান সমাজে সেটা হচ্ছে শিক্ষা। কারণ একটা সুস্থ সমাজ গড়ার জন্য এবং একজন শিশুকে একজন সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেয় শিক্ষা। কারণ শিক্ষা একটা শিশুকে সামাজিকীকরণের মধ্য দিয়ে একজন পরিণত নাগরিকে প্রস্তুত করে। কারণ যে কোনো সমাজই হোক, সেই প্রত্যেকটা সমাজেরই একজন সুনির্দিষ্ট নাগরিক কেমন হবে তার একটা দিক নির্দেশিকা কিন্তু সেই সমাজ তৈরি করে। অর্থাৎ আমাদের ভারতবর্ষ যদি আমরা দেখি, ভারতবর্ষের সমাজের মানুষরা কেমন হবে তার একটা দিক নির্দেশিকা কিন্তু ভারতবর্ষ দেওয়ার চেষ্টা করেছে। সেটা যদি আমাদেরকে ভালো করে বুঝতে হয় তাহলে আমাদের ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেটা ভালো করে বুঝতে হবে। স্বাধীনতার পরবর্তীকালে আমাদের দেশ কেমনভাবে চলবে, দেশের মানুষ কেমন হবে, তাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, এই সামগ্রিক বিষয় কিন্তু পর্যালোচনা করে আমাদের শিক্ষায় সেগুলোকে লক্ষ্য হিসেবে স্থির করা হয়েছে। অর্থাৎ তাহলে শিক্ষার কাজ কী হবে? শিক্ষার কাজ হবে সমাজ এবং দেশ তৈরি করা, গঠন করা। তাহলে আমরা এতদিন ধরে একটা পরাধীন ভারতবর্ষে ছিলাম। সেই পরাধীন ভারতবর্ষে আমাদের সেই স্বাধীনতা ছিল না যে আমাদের দেশ কেমন হবে, আমাদের দেশের লক্ষ্য কেমন হবে, আগামী ভারতবর্ষ কেমন হবে, সেটা তৈরি করার জন্য যেই ধরনের প্রচেষ্টা নেওয়া দরকার সেটা আমরা নিতে পারিনি। তার কারণ সেখানে আমরা অন্য একটা দেশের অধীনে ছিলাম, তারা আমাদেরকে স্বাধীনভাবে এসব চিন্তাভাবনা করতে দেয়নি। যখন আমরা স্বাধীনতা পেলাম, স্বাধীনতা পাওয়ার পরে তখন কিন্তু আমরা আমাদের দেশের উন্নতি আমাদের মতো করে আমরা ভাবতে শুরু করলাম। এবং এই সংবিধানের যে প্রস্তাবনা, যে প্রিএম্বল আছে, সেখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আগামী ভারতবর্ষ কেমন হবে। অর্থাৎ এই যে আগামী ভারতবর্ষ কেমন হবে এবং সেটাকে যদি আগামী ভারতবর্ষকে যদি প্রস্তুত করতে হয় তাহলে সেখানে সেই অগ্রণী ভূমিকা নেবে হচ্ছে শিক্ষা। তাই ভারতবর্ষের যে দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের মানুষের যে আগামী ভবিষ্যৎ, তার জন্য সেদিকে চিন্তাভাবনা করে কিন্তু এই প্রিএম্বল মধ্যে বিভিন্ন রকমের টার্মিনোলজি, বিভিন্ন রকমের কনসেপ্ট কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে ভারতবর্ষ হবে গণতান্ত্রিক, ভারতবর্ষ হবে সমাজতান্ত্রিক, ভারতবর্ষ হবে ধর্মনিরপেক্ষ। তাহলে এগুলো যদি আমাদের গোল হয়ে থাকে, সেই গোলগুলোকে অ্যাচিভ করতে পারবো আমরা কিভাবে? তাহলে ভারতীয় সমাজ ব্যবস্থার মানুষের যদি এগুলো লক্ষ্য হয় তাহলে সেই লক্ষ্যটা পূরণ করতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে শিক্ষা। শিক্ষার মাধ্যমেই কিন্তু একজন ভারতীয় মানুষ একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে তৈরি হবে, একটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার মানুষ হিসেবে তৈরি হবে। তাহলে শিক্ষার উপরে কিন্তু ভীষণভাবে একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সমাজ এবং শিক্ষা এটাকে বিচ্ছিন্নভাবে না দেখে যদি আমরা এরকমভাবে চিন্তা করি যে উভয়ই কিন্তু ভীষণ ক্লোজলি এবং তারা একে অন্যের উপরে বোঝাপড়ার মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে চলেছে এবং একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে বা আমাদের যে কাঙ্ক্ষিত সমাজ, সেই সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষা সবসময় এগিয়ে চলেছে। তো সেই ক্ষেত্রে সমাজতত্ত্ব এবং শিক্ষা এই দুটোকে এক জায়গায় এনেই কিন্তু একটা সুন্দর আলোচনা বা কনটেক্সট কিন্তু মূলত আমি এখানে সে আলোচনাটা করছি। এখন কিভাবে এই সোশিওলজিক্যাল বিভিন্ন পার্সপেক্টিভগুলো শিক্ষাকে প্রভাবিত করে বা আমাদের যে শিক্ষার মাধ্যমে যেই সমাজ আমরা গড়ার চিন্তাভাবনা করি সেই সমাজকে আমরা কী করে গড়তে পারবো তার বিভিন্ন খুঁটিনাটি, বিভিন্ন বিষয় কিন্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ যদি আমরা বলি, সেখানে মূলত
তিনটে পার্সপেক্টিভ আমি এখানে আলোচনা করব, কারণ এই তিনটে পার্সপেক্টিভই কিন্তু শিক্ষার সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত। তাহলে প্রথমে যে পার্সপেক্টিভটা রয়েছে সেটা হলো ফাংশনাল পার্সপেক্টিভ, যেটাকে আমরা বলছি কার্যকরী দৃষ্টিকোণ, এবং দ্বিতীয়টা রয়েছে কনফ্লিক্ট পার্সপেক্টিভ, যেটা হচ্ছে দ্বন্দ্বের দৃষ্টিকোণ, এবং তৃতীয়ত রয়েছে সিম্বলিক ইন্টারেকশন পার্সপেক্টিভ, অর্থাৎ প্রতীকী মিথস্ক্রিয়া আর দৃষ্টিকোণ। তাহলে এই তিনটে পার্সপেক্টিভ থেকে আমরা শিক্ষার সাথে সোশিওলজিক্যাল কনটেক্সটের যে সম্পর্ক সেটা খুব পরিষ্কার করে বুঝতে পারবো। তাই প্রথমে আমি আলোচনা করছি ফাংশনাল পার্সপেক্টিভ। ফাংশনাল পার্সপেক্টিভ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, যার মধ্যে অনেক বিখ্যাত মানুষরা রয়েছেন, যেমন হচ্ছে দুরখেম রয়েছেন, হার্বার্ট স্পেন্সার রয়েছেন, এবং রেডক্লিফ ব্রাউন রয়েছেন। এরা প্রত্যেকেই কিন্তু ফাংশনালিস্ট। এরা প্রত্যেকেই মনে করতেন যে একটা সুস্থ সমাজ যদি আমাদেরকে গড়তে হয়, তাহলে সেখানে সমাজের যে সমস্ত বিভিন্ন উপাদানগুলো আছে, সমাজের যে সমস্ত সাব সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে কিন্তু একটা সমাজ, একটা বৃহত্তর সমাজ খুব সুন্দরভাবে চলবে। এখানে হার্বার্ট স্পেন্সারের গুরুত্বপূর্ণ যে থিওরি সেটা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব তিনি একটা হিউম্যান বডিকে বা বডির বিভিন্ন যে সমস্ত পার্টসগুলো রয়েছে সেগুলোকে একটা গভর্নমেন্ট বা পরিচালনার ক্ষেত্রে তার সঙ্গে তুলনা করলেন। অর্থাৎ একটা গভর্নমেন্টকে যখন তার দেশ পরিচালনা করতে হয়, সেও কিন্তু অনেক রকমের সাব সিস্টেম তৈরি করে। সেই সাব সিস্টেমগুলোর মধ্য দিয়ে একটা বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন রকমের কার্য কিন্তু পরিচালিত হয়। অর্থাৎ আমরা যদি আমাদের ভারতবর্ষের সরকারকে দেখি, সে তার বিভিন্ন সিদ্ধান্ত সেগুলোকে এক্সিকিউট করে রাজ্য সরকার, রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তগুলোকে এক্সিকিউট করে ডিস্ট্রিক্ট প্রশাসন, ডিস্ট্রিক্ট প্রশাসনের বিভিন্ন কিছু এক্সিকিউট করে আমাদের ব্লক প্রশাসন। ঠিক একই রকমভাবে তিনি হিউম্যান বডির সঙ্গে তুলনা করেছেন যে আমাদের যে মস্তিষ্ক, সে বিভিন্ন ফাংশনিং করে এবং সে নিয়ন্ত্রণ করে, এবং বাকি যে অন্যান্য পার্টসগুলো রয়েছে, অর্থাৎ যে কিডনি থেকে শুরু করে বাকি যে হার্ট, তারাও কিন্তু ঠিকভাবে ফাংশন করে বলেই কিন্তু একটা মানব শরীর সুস্থভাবে বেঁচে থাকে এবং সে সুস্থভাবে প্রোডাক্টিভলি সমাজে বিভিন্ন রকমের কাজ করতে থাকে। তাহলে এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি ফাংশনালিস্টদের পার্সপেক্টিভ সম্পর্কে, যে সমাজ একটা বৃহত্তর ব্যবস্থা, একটা কমপ্লেক্স সিস্টেম। সেই কমপ্লেক্স সিস্টেমের মধ্যে তার যে সমস্ত সাবসিস্টেমগুলো আছে, সেই সাবসিস্টেমগুলো যদি ঠিকমতো ফাংশন করে, যদি প্রত্যেকে নিজেদের কাজ করে, তবেই কিন্তু একটা বড় সিস্টেম রান করে। এবং সেখানে যদি কোনো সিস্টেম সাবসিস্টেম যদি অকেজো হয়ে পড়ে, ফাংশন না করতে পারে, তাহলে কিন্তু একটা বৃহত্তর সমাজ ব্যবস্থা রান করতে পারে না। এখন কথা হচ্ছে যে এখানে এই যে কমপ্লেক্স সিস্টেম, সেই কমপ্লেক্স সিস্টেমের সঙ্গে শিক্ষার সম্পর্কটা কোথায়, এই কমপ্লেক্স সিস্টেমে শিক্ষা কিভাবে কন্ট্রিবিউট করে, সেটা কিন্তু আজকে আলোচনার মধ্যে আমরা আনব। এখন কথা হলো যে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা বৃহত্তর সমাজের মধ্যে মানুষ তার বিভিন্ন রকমের ভূমিকা থাকে, মানুষের বিভিন্ন রকমের স্ট্যাটাস থাকে, মানুষের বিভিন্ন রকমের রোল থাকে, রেসপন্সিবিলিটি থাকে। অর্থাৎ এই মানুষরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের এই ধরনের রেসপন্সিবিলিটি পালন করে থাকে, এবং সেই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে বৃহত্তর একটা কমপ্লেক্স সিস্টেমের মধ্যে যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেই ক্ষেত্রে এরা যেভাবে আর কি তাদের যেরকম রিকোয়ারমেন্ট দরকার, আমরা কিন্তু সেভাবেই কিন্তু সমাজে বিভিন্ন রকমের পারফরমেন্সগুলো করে থাকি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, সেই ক্ষেত্রে যে কোনো একজন বিদ্যালয়কে পরিচালনা করার জন্য একজন শিক্ষক, তার একটা দায়িত্ব আছে। একজন বিশ্ববিদ্যালয়, সেটাকে পরিচালনা করার জন্য সেখানে একজন ভাইস চ্যান্সেলর রয়েছেন। একটা কলেজ পরিচালনা করার জন্য সেখানে একজন প্রিন্সিপাল রয়েছেন, এবং প্রিন্সিপালের আন্ডারে অনেক টিচাররা রয়েছেন, এবং টিচারদেরও অনেক রকম দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। আমরা যদি কোনো একটা জেলা প্রশাসনকে দেখি, সেখানে একজন ডিএম রয়েছেন। তাহলে প্রত্যেকটা মানুষ, বা আমরা যদি খুব পার্সোনালি আমাদের ফ্যামিলিকে নিয়ে এই ধরনের কোনো একটা এক্সাম্পল কল্পনা করি, তাহলে এরকম দাঁড়ায় যে কোনো একটা পরিবার, সেখানে বাবা মা থাকেন, বাবা মা নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন তাদের সন্তানদের জন্য রাখেন, তারা সেগুলোকে ফলো করেন, তাদের কিছু নির্দিষ্ট দায়িত্ব থাকে, তবেই কিন্তু একটা সুন্দর পরিবার সুন্দরভাবে এগিয়ে চলে। এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে ফাংশনালিজমের মূল কথা।
তাহলে এখানে একজন সমাজ ব্যবস্থার মধ্যে একজন মানুষকে যদি ফাংশনাল হতে হয়, তাকে প্রথমত যেটা হতে হবে সেটা হচ্ছে তাকে সোশ্যালাইজ হতে হবে। অর্থাৎ বৃহত্তর সমাজের যে সমস্ত ভূমিকাগুলো আছে, বৃহত্তর সমাজের যে সমস্ত ফাংশনগুলো আছে, সেগুলো যদি তাকে আয়ত্ত করতে হয়, তাহলে তার সেই সামাজিকীকরণের মধ্য দিয়ে সে কিন্তু সেগুলোকে আয়ত্ত করবে এবং আগামী দিনে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সমাজে সে ভূমিকা পালন করবে। এটাই কিন্তু এই ফাংশনালিজমের পার্সপেক্টিভের সঙ্গে সোশ্যালিজমের একটা বিরাট সম্পর্ক। অর্থাৎ যদি শিশুরা সমাজে কাজ করার জন্য প্রয়োজনীয় নিয়ম, মূল্যবোধ, দক্ষতা শিখতে চায়, তাহলে শিক্ষা এই ধরনের শিক্ষার প্রাথমিক বাহন আমরা বলে মনে করি। তাহলে শিক্ষা মানুষকে এই যে বিভিন্ন রকমের বিষয়গুলোর কথা বললাম, এগুলোর সঙ্গে তাকে একটা নলেজ বা তার জ্ঞানের বিকাশের মধ্য দিয়ে তাকে বৃহত্তর সমাজে একজন কাঙ্ক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এখন কথা হচ্ছে যে এডুকেশন সার্ভস অ্যাজ সেভারাল ফাংশন ফর সোসাইটি। সেখানে একটা সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের মধ্য দিয়ে আমি শুরু করেছিলাম যে এই ফাংশনালিজমের যে চিন্তাভাবনা, ফাংশনালিস্টদের যে দৃষ্টিকোণ, সেখান থেকে এডুকেশনের সঙ্গে এর সম্পর্ক কোথায়। সেখানে প্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে সামাজিকীকরণ। দ্বিতীয়ত হলো সামাজিক সংহতি, অর্থাৎ সোশ্যাল ইন্টিগ্রেশন যদি না থাকে তাহলে সমাজ একটা বিশৃঙ্খল সমাজ হতে পারে। এবং তৃতীয়ত হলো সামাজিক স্থান, অর্থাৎ সোশ্যাল প্লেসমেন্ট। প্রত্যেকটা মানুষেরই একটা সমাজে তার একটা নির্দিষ্ট ভূমিকা আছে, তার একটা জায়গা আছে। এবং লাস্ট হচ্ছে যে সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনোভেশন, অর্থাৎ এই যে সমাজ আমাদের যে সমাজের মধ্যে আমরা বেঁচে আছি, সেই সমাজকে যদি আজ থেকে অনেক পিছিয়ে গিয়ে আমরা কল্পনা করি, তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল, তখনকার মানুষের বেঁচে থাকা কেমন ছিল, তখন মানুষদের জীবন জীবিকা কেমন ছিল, আমরা যদি খুব ভালো করে পর্যালোচনা করি, খুব ভালো করে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে আমরা অগ্রগতির দিকে এগিয়ে চলেছি। অর্থাৎ মানুষ যে কষ্ট, যে জীবিকা নির্বাহের ক্ষেত্রে মানুষের যে সমস্যাগুলো ছিল, সেগুলো কিন্তু মানুষ প্রতিনিয়ত ওভারকাম করে চলেছে। তাহলে একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে তাকে কিন্তু সোশ্যাল এবং কালচারাল ইনোভেশনগুলো করে যেতে হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে ফাংশনালিস্টরা মনে করে যে এই ফাংশনগুলো একটা সুস্থ সমাজের জন্য হওয়া দরকার, এবং এই ফাংশনগুলো তবেই ঠিকঠাক মতো হবে যদি সমাজের মানুষদেরকে শিক্ষার আওতায় আনা যায়। এখন কথা হচ্ছে যে সামাজিকীকরণ সম্পর্কে আমি অলরেডি বলেছি যে সেখানে আমরা একটা সংজ্ঞা দেখতে পারি। অর্থাৎ সামাজিকীকরণ সম্পর্কে কিংসলে ডেভিসের মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণ প্রক্রিয়া একটি শুরু করে হ্যাঁ সামাজিকীকরণ প্রক্রিয়া একটি জীবনব্যাপী এবং বহুমুখী প্রক্রিয়া, এবং কিংসলে ডেভিসের এই ডেফিনেশন বা এই সংজ্ঞা থেকে আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে সামাজিকীকরণ কতটা গুরুত্বপূর্ণ। এইচ.এম. জনসন বলেছেন, সামাজিকীকরণকে সংজ্ঞায়িত করেছেন যে শিক্ষা যা শিক্ষার্থীকে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম করে। তিনি আরও বলেছেন যে এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিরা ইতিমধ্যে বিদ্যমান গোষ্ঠীগুলির সংস্কৃতি অর্জন করে। তাহলে এটা একটা প্রসেস থ্রু হুইচ দ্য পিপল বিকাম সোশ্যাল, people become cultural in the society, because it is the existing practice to transmit all these aspects from one generation to another generation. তাহলে এই যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে সমস্ত দরকারি যে সমস্ত বিষয়গুলো সামাজিক বা সাংস্কৃতিক, সেগুলো কিন্তু ট্রান্সমিশন হয়।
লার্নবার্গ বলেছেন যে সামাজিকীকরণের মধ্যে রয়েছে মিথস্ক্রিয়াগুলির জটিল প্রক্রিয়া, অর্থাৎ কমপ্লেক্স প্রসেস। এটা একটা কমপ্লেক্স প্রসেস যার মাধ্যমে ব্যক্তি সামাজিক গোষ্ঠী এবং সম্প্রদায়গুলিতে তার কার্যকর অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অভ্যাস, দক্ষতা, ট্রাস্ট, জাস্টিস এগুলো শেখে। তাহলে আমি পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেই কিন্তু মানুষ হয়ে উঠতে পারবো না যদি না একটা সঠিক সামাজিকীকরণ আমার হয়। তাহলে একজন সঠিক মানুষ হিসেবে আমাকে গড়ে উঠতে গেলে আমার একটা প্রপার সামাজিকীকরণ কিন্তু দরকার, এবং সেই সামাজিকীকরণের মধ্য দিয়ে একটা সমাজের যে সমস্ত রিকোয়ার্ড নলেজ, যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি শিখে তবেই আমি একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারবো এবং একটা গোষ্ঠীর বিভিন্ন রকমের যে সমস্ত ভূমিকাগুলো আছে সেখানে নিজেকে ইনভলভ করতে পারবো। এবং অকবার্ন বলেছেন যে সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন নিয়ম শেখার প্রক্রিয়া, অর্থাৎ নিয়ম মেনে চলা। তাহলে নিয়ম মানে হচ্ছে বিভিন্ন রকমের নর্মস, রুলস, রেগুলেশন। যে কোনো একটা সমাজকে সুস্থভাবে পরিচালনা করতে গেলে সেখানে কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকে। আমরা যদি কল্পনা করে নেই যে ভারতবর্ষে কালকে কোনো মানুষ কোনো নিয়ম মানবে না, কালকে কোনো মানুষ কোনো ট্রাফিক সিগন্যাল মানবে না, কালকে আমাদের কোনো পরিবেশের যে সমস্ত বিভিন্ন রকমের যে লগুলো রয়েছে, যে রেস্ট্রিকশানগুলো রয়েছে সেগুলো আমরা মানব না, তাহলে একটু কল্পনা করে আমাদের দেখতে পারি যে আগামী ভারতবর্ষে কেমন বিশৃঙ্খলা হতে পারে। তাহলে এটা থেকেই আমরা একটা আন্দাজ করতে পারি যে সোশ্যালাইজেশন একটা প্রসেস যার মাধ্যমে আমরা বিভিন্ন নিয়মগুলো শিখি, যেই নিয়মগুলো আমাদেরকে একজন পরিণত দায়িত্বশীল সামাজিক মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে সাহায্য করে। এখন কথা হচ্ছে যে এই সামাজিকীকরণের বিভিন্ন রকমের উপাদান রয়েছে, যেই উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই উপাদানগুলোর মধ্য দিয়ে একজন মানুষ সামাজিক মানুষ হয়ে ওঠে। যেমন হচ্ছে ইনবর্ন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ক্যাপাসিটিস। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু মানসিক এবং শারীরিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে এবং সেগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে সেগুলোকে বিভিন্ন রকমের মডিফিকেশনের মধ্য দিয়ে আমরা একটা মানুষকে সামাজিক মানুষে পরিণত করি। এবং ইফ ডিফেক্টিভ ক্যান নট সোশ্যালাইজ হিমসেলফ, অর্থাৎ কারো মধ্যে যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে তারা কিন্তু সোশ্যালাইজ করতে পারে না। তখন শিক্ষা তাকে কী করে? শিক্ষা তাকে মডিফাই করার চেষ্টা করে। পরিবেশের এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস সোশ্যালাইজেশনকে, একটা পরিবেশ সামাজিকীকরণকে প্রভাবিত করে। পরিবেশের সঙ্গে মানুষের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। মানুষ চিরদিনই পরিবেশের সঙ্গে একটা সহাবস্থান করে এসেছে। তাই সামাজিকীকরণ এটাও কিন্তু নিশ্চিত করে যে পরিবেশের সঙ্গে আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত। অর্থাৎ আমরা যদি পরিবেশের থেকে বিরূপ আচরণ করি তাহলে কিন্তু এই পরিবেশের মধ্যে আমরা টিকে থাকতে পারবো না। Good school, social equality, proper environment, all these are the most important concept in the socialization process. এগুলো কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট, কারণ এগুলো একটা মানুষকে সোশ্যালাইজ হতে গেলে এই বিষয়গুলোকে দরকার। অর্থাৎ আমাদের যে অতীত সমাজ সেখানে অনেক রকমের ডিসক্রিমিনেশন ছিল, অনেক রকমের ইনইকুয়ালিটি ছিল, কিন্তু আমরা যেই সমাজের কথা বলি সেই সমাজ হচ্ছে একটা সোশ্যাল ইকুয়ালিটি থাকবে। সেখানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এলিমেন্টস যেগুলো সোশ্যালাইজেশন প্রসেসকে সাহায্য করে। কালচার অফ হিজ গ্রুপ ইনফ্লুয়েন্স, সংস্কৃতিতে তার দলের প্রভাব এবং আর্লি অর স্লো সোশ্যালাইজেশন এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এক্সপিরিয়েন্স অফ ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স সামাজিকীকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাহলে এখানে একটা গোষ্ঠী বা একটা দল তাদের নিজস্ব একটা একটু অফ করা যাবে শিক্ষার কার্যকরী যে দৃষ্টিভঙ্গি সেটা আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম যে সেখানে সোশ্যালাইজেশন কতটা গুরুত্বপূর্ণ এবং সোশ্যালাইজেশন একজন শিশুকে কিভাবে একজন প্রাপ্তবয়স্ক এবং একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সমাজে গড়ে উঠতে সাহায্য করে। ঠিক একই রকমভাবে সোশ্যাল ইন্টিগ্রেশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে একটা সমাজ আমরা দেখি সেই সমাজই সবচেয়ে বেশি প্রোডাক্টিভ সমাজ হয় যে সমাজ সবসময় একটা ভারসাম্য থাকে। কোনো ভারসাম্যহীন সমাজে কিন্তু কখনোই প্রোডাক্টিভ কোনো কাজ হতে পারে না। পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা খুব ভালো, সেখানে মানুষ একত্রে সহাবস্থান করে,
মানুষের বিভিন্ন যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা সেগুলোকে সম্মান করা হয়, তারা একে অন্যের উপরে কোনো রকমের নিজেদের যে সাংস্কৃতিক প্রভাব সেটা চাপিয়ে দেয় না, যার ফলে সেখানে একটা সুস্থ সমাজ থাকে এবং মানুষ সুস্থভাবে সেখানে বসবাস করে। তাহলে এই সোশ্যালাইজেশন যেমনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তেমনি সোশ্যাল ইন্টিগ্রেশনও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি সমাজ, যদি সোসাইটি যদি মধ্যে যদি ইন্টিগ্রেশন না থাকে, তাহলে কিন্তু সেই সোসাইটি ডিসঅর্গানাইজ হতে পারে। তাহলে ফাংশনালিজমের যে মূল কথা, যে মূল ধারা, সেখানে তারা বলছেন যে সমাজের যে একটা কমপ্লেক্স সিস্টেম, সেই সিস্টেম এর মধ্যে যদি সাবসিস্টেমগুলো ঠিকমতো ফাংশন না করে, তাহলে কিন্তু আমাদের এই সোসাইটি ডিসইন্টিগ্রেট হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সামাজিক সংহতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সামাজিক সংহতি বলতে কী বোঝায়? অর্থাৎ সামাজিক সংহতি বলতে মানসিক ঐক্যকে বোঝানো হয়। মানসিক ঐক্য মানে হচ্ছে যার দ্বারা মানুষ পরস্পরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যে মানসিক চেতনা বা বন্ধনে মানুষ একে অন্যের সাথে একাত্ম বোধ করে এবং একে একে অন্যকে সাহায্য করে, সহযোগিতা করে, তাই সামাজিক সংহতি। অর্থাৎ এখানে মানসিক ঐক্য কেন বোঝানো হচ্ছে? কোনো মানুষের মধ্যে যদি অস্থিরতা থাকে, কোনো মানুষের মধ্যে যদি মনস্তাত্ত্বিক কোনো মানসিক সমস্যা থাকে, মানুষের মনের মধ্যে যদি হিংসা থাকে, মানুষের মনের মধ্যে যদি অন্য মানুষের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু সেই সমাজে কিন্তু বিভিন্ন রকমের বিশৃঙ্খলা দেখা দেয়। আমরা পৃথিবীর অনেক সমাজ ব্যবস্থার মধ্যে অনেক সময় দেখি সেখানে যারা সংখ্যালঘু বা যারা সংখ্যায় অনেক ছোট, তাদের উপরে বিভিন্ন সংখ্যাগুরুদের অনেক রকমের আক্রমণ থাকে। তারা তাদের সংস্কৃতি, তাদের যে বেঁচে থাকার যে নিজস্ব ধারা, সেই ধারাকে অনেক সময় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করে। তাহলে কি হয়? তখন সোসাইটিতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, এবং এগুলো কিন্তু কখনোই একটা আমাদের যে আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থা, সেটা কখনোই অ্যাচিভ করা সম্ভব নয়। তাহলে এখানে সোশ্যাল ইন্টিগ্রেশন তবেই হবে যদি সেই মানুষের একটা মনের মধ্যে ঐক্য থাকে এবং পরস্পরের সাথে পরস্পরের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এবং এটাই কিন্তু ফাংশনালিজমের মূল কথা। এবং এই ফাংশনালিজম থেকে আমরা যদি শিক্ষার কথা ভাবি, তাহলে এখানে কিন্তু শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ, যদি দেশের নাগরিকরা সত্যিকারে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তারা সবসময়ই এই যে ডাইভার্সিটি সোসাইটিতে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে যে ডাইভার্সিটি আমরা লক্ষ্য করি, সেটাকে তারা রেসপেক্ট করবে। তারা অন্য যে বিভিন্ন রকমের যে বৈচিত্র্যপূর্ণ মানুষ, সেই বৈচিত্র্যতাকে তারা রেসপেক্ট করবে। তবেই কিন্তু একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আর যদি সঠিক শিক্ষা মানুষের মধ্যে না হয়, তাহলে কিন্তু সোশ্যাল ইন্টিগ্রেশনটাও ব্যাহত হবে। এবং সোশ্যাল ইন্টিগ্রেশন যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে কী কী হতে পারে তার নিশ্চয়ই আমি বলেছি। এখন কথা হচ্ছে সামাজিক সংহতি বলতে যে ডিগ্রিতে ব্যক্তিরা তাদের সমাজ এবং একে অপরের সাথে সম্পৃক্ত বোধ করে, এটি একটি বৃহত্তর সামাজিক কাঠামোর মধ্যে বিভিন্ন গোষ্ঠীর যে সুরেলা সহাবস্থান। অর্থাৎ এই ঘটনাটির নিছক উপস্থিতি সম্পর্কে নয়, এটি সক্রিয় অংশগ্রহণ, মূল্যবোধ এবং ব্যক্তি এবং ব্যক্তিদের মধ্যে একটা আত্মিক সম্পর্কের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ এই যে বৃহত্তর যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে মানুষের মধ্যে যদি সে আন্তরিকতা না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন সময়ে দাঙ্গা হাঙ্গামায় আমাদের সমাজ ব্যবস্থার যে ভারসাম্য, সমাজ ব্যবস্থার যে একটা যে শান্তি শৃঙ্খলা, সেটা নষ্ট হতে পারে। তাহলে সোশ্যাল ইন্টিগ্রেশন এবং শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এই ফাংশনালিস্টদের যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা জিনিসটাকে বুঝতে পারি। এখন কথা হচ্ছে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলস দেওয়া হয়েছে সোশ্যাল ইন্টিগ্রেশনের। সেই এক্সাম্পলসগুলো হলো যেমন মাল্টিকালচারাল নেবারহুডস, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টস। অর্থাৎ মাল্টিকালচারাল নেবারহুডস মানে হচ্ছে যে আমার কোনো প্রতিবেশী হয়তো সে একটা অন্য ধর্মের মানুষ, আমার হয়তো কোনো প্রতিবেশী সে হয়তো অন্য ভাষায় কথা বলে, আমার প্রতিবেশী হয়তো সে তার যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেটা হয়তো আমার থেকে আলাদা, কিন্তু হতেই পারে। কিন্তু একসঙ্গে যদি আমরা প্রতিবেশী হিসেবে বসবাস করি, তখন কিন্তু বাকি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয়।
কালচারাল ফেস্টিভ্যালস, বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল যে ইভেন্টসগুলো হয়, ক্রীড়া প্রতিযোগিতা, এবং সেখানে বিভিন্ন দেশের মানুষরা একসঙ্গে পার্টিসিপেট করে, দীর্ঘদিন একসঙ্গে তারা ওই খেলাকে কেন্দ্র করে থাকে। এবং কালচারাল বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে আমরা দেখি বিদেশের মানুষরা এই দেশে ভারতবর্ষে আসে, ভারতবর্ষের মানুষরা বিদেশে গিয়ে অংশগ্রহণ করে। এই যে বিভিন্ন রকমের যে এই ধরনের যে ইনিশিয়েটিভগুলো আমরা দেখতে পাই, বা বিভিন্ন কমিউনিটি সার্ভিসের কথা এখানে বলা হয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশন বিভিন্ন রকমের প্রোগ্রামকে অর্গানাইজ করে। এগুলোর অর্থ হচ্ছে যে মানুষ যাতে তার একটা নির্দিষ্ট সংস্কৃতি বা তার নির্দিষ্ট একটা সামাজিক পরিমণ্ডলের মধ্যে সংকীর্ণ না হয়ে পড়ে, অর্থাৎ বিভিন্ন রকমের সংকীর্ণতা যাতে মানুষকে গ্রাস করতে না পারে, তার জন্য এই ধরনের বিভিন্ন বিষয়কে কিন্তু আনা হয়, এবং এগুলোর মাধ্যমে একটা সুন্দর সংহতি স্থাপনের ব্যবস্থা করা হয়। তার জন্য সামাজিক সংহতির একটা অন্যতম এলিমেন্টস হিসাবে এই বিষয়গুলোকে উদাহরণ হিসাবে এখানে রাখা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি অলরেডি বলেছি যে সামাজিক সংহতির ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, কী ধরনের বাধা আসতে পারে, সেই চ্যালেঞ্জগুলো কীরকম, সেগুলো ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ভারতবর্ষ সামাজিক সংহতির ক্ষেত্রে বিভিন্ন সময়ে ধাক্কা খেয়েছে। ভারতবর্ষের ইতিহাসে আমরা যদি দেখি, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু সেখানে আমরা লক্ষ্য করি, এবং সেগুলো কেন হয় তার মধ্যে অন্যতম কারণ হিসেবে এখানে কিছু রাখা হয়েছে, যেমন হচ্ছে প্রেজুডিস অ্যান্ড ডিসক্রিমিনেশন। অর্থাৎ ভারতবর্ষের যে বৈচিত্র্যতা, সেখানে বিভিন্ন রকমের জাতি, ধর্ম, বর্ণ, এই বিভিন্ন রকমভাবে মানুষ যখন তার এইসব বিষয়ের মধ্যে সংকীর্ণ হয়ে পড়ে, তখন কিন্তু বিভিন্ন রকমের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করি, এবং সেগুলো কখনোই একটা সুস্থ সমাজের জন্য কাম্য নয়। এবং মানুষের মধ্যে অনেক সময় অনেক রকম প্রেজুডিস থাকে, যে ধর্ম সম্পর্কে থাকতে পারে, কোনো একটা মিথ সম্পর্কে থাকতে পারে, এবং বিভিন্ন রকমের সুপারস্টিশন থেকে অনেক সময় আমাদের সমাজের অনেক সংহতি নষ্ট হয়। দ্বিতীয়ত হলো আর্থিক বৈষম্য, ইকোনমিক ডিসপ্যারিটিস। অর্থাৎ ভারতবর্ষের মতো এত একটা বড় দেশ, যেখানে শুধুমাত্র যে সামাজিক ডিসপ্যারিটি রয়েছে তা নয়, সেখানে বিভিন্ন রকমের জিওগ্রাফিক্যাল ডিসপ্যারিটিসও লক্ষ্য করা যায়, এবং সেখানে কোনো রাজ্য বা কোনো স্থান হয়তো আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন, অথবা অনেক রাজ্য রয়েছে যারা আর্থিকভাবে অনেক পিছিয়ে, অনেক রাজ্য রয়েছে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়, যেখানে মানুষের বেঁচে থাকা একটা লড়াই, কারণ হচ্ছে সেখানে প্রাকৃতিক যে সম্পদ সেটা হয়তো অন্য জায়গার তুলনায় কম। তাই বিভিন্ন রকমের ইকোনমিক ডিসপ্যারিটিস থেকে কিন্তু অনেক রকমের ডিসইন্টিগ্রেশন বা সামাজিক অসংহতি আমরা দেখতে পাই। এবং আমরা যদি খুব ভালো করে দেখি, তাহলে দেখব বিভিন্ন রকমের কালচারাল ক্লাসেস ভারতবর্ষে বিভিন্ন সময় হয়ে থাকে, যেমন মূল্যবোধ এবং অনুশীলনের পার্থক্য দ্বন্দ্বের কারণ হতে পারে, এবং এগুলোর কারণে আমাদের সমাজ ব্যবস্থা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। ল্যাঙ্গুয়েজ একটা অনেক ব্যারিয়ার হিসেবে অনেক সময় কাজ করে। আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি, তাহলে প্রায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রায় 22 রকমের, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের বাইরেও অনেক এরকম ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ভারতবর্ষের মানুষ যে ভাষায় কথা বলে। অনেক সময় এই ভাষার কারণে মানুষকে ডিসক্রিমিনেটেড হতে হয়, অনেক সময় ভাষার কারণে মানুষকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, যার ফলে সেখান থেকেও কিন্তু সমাজে একটা অস্থিরতা তৈরি হতে পারে। তারপরে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল এক্সক্লুশন। অর্থাৎ এই জাতি, ধর্ম, ভাষা, বিভিন্ন কারণে, সংস্কৃতি, আমাদের ভারতবর্ষের ইতিহাসে দেখা যাবে অনেক জনগোষ্ঠী, অনেক মানুষ তারা প্রান্তিক হয়ে পড়েছে, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূল সমাজের যে স্রোত, সেই স্রোত থেকে তারা অনেক সরে গেছে, যার ফলে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হয়। তাহলে এই সোশ্যাল এক্সক্লুশনকে যদি আমাদেরকে অ্যাড্রেস করতে হয়, যদি ওভারকাম করতে হয়, তাহলে তাদেরকে আমরা ইনক্লুড করতে হবে, তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে। সমাজ ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যেখানে সমাজের প্রত্যেকটা মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে সঠিকভাবে তাদের সম্মান নিয়ে বাঁচতে পারে, সেটাকে কিন্তু আমাদের এনশিওর করতে হবে, যদি আমরা একটা সোশ্যাল ইন্টিগ্রেশন ভালো করে করতে চাই। থার্ড হচ্ছে যে সোশ্যাল প্লেসমেন্ট। অর্থাৎ সোশ্যাল প্লেসমেন্ট আমি যখন এটাকে বলছিলাম, সেক্ষেত্রে তখনই আমি বলেছিলাম যে আমরা সামাজিক মানুষরা, আমাদের বিভিন্ন রকমের দায়িত্ব থাকে।
আমরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হই, বিভিন্ন পারিবারিক রিলেশনের সঙ্গে যুক্ত হই এবং সমাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভূমিকা পালন করে থাকি। এই যে মানুষরা বিভিন্ন রকমের দায়িত্ব পালন করে থাকে, বিভিন্ন রকমের ফাংশন করে থাকে, যার ফলে কিন্তু সমাজে একটা শক্তিশালী একটা সুসংহত সমাজ হিসেবে রান করে। এখন এই সোশ্যাল প্লেসমেন্ট যদি ঠিকমতো না হয় তাহলেও কিন্তু অনেক রকমের দ্বন্দ্ব হতে পারে। যেমন মানুষের পেশাগত উন্নয়নের সাথে সাথে মানুষের সেই পেশাগত দায়বদ্ধতাও কিন্তু থাকে। সেই পেশাগত দায়বদ্ধতার জায়গায় যদি ঠিকমতো মানুষ তাদের সেই ভূমিকা পালন না করে, তবে কিন্তু সেখানে সেই সমাজ ব্যবস্থার মধ্যে গতিশীলতা থাকে না। সেখানে মানুষদের মধ্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি হয়। যেমন উদাহরণ হিসাবে আমি বলেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি অফিস, বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ যে পরিষেবা দেয়, তারা যদি ঠিকমতো সেগুলোকে দায়িত্ব পালন না করে, তবে কিন্তু দেশের নাগরিকরা বঞ্চিত হয়। তাহলে এই ফাংশনালিস্ট পার্সপেক্টিভে বা কার্যকরী যে মতবাদ, সেখানে কিভাবে সোশ্যাল আসপেক্টে এডুকেশন কিভাবে এর সঙ্গে সম্পর্কিত, এটা কিন্তু মূল আজকে বিষয়। তাহলে সোশ্যাল প্লেসমেন্টের ক্ষেত্রে এডুকেশন একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করে, কারণ এডুকেশন একটা মানুষকে তার যে রিকোয়ার্ড নলেজ বা তার যে জ্ঞান সমাজে বাঁচতে গেলে বা তার পেশাগত দিকটাকে উন্নতি করতে গেলে সেটাকে এনশিওর করে, সেটাকে পরিপূর্ণ করে। তাহলে সুস্থ শিক্ষার মাধ্যমেই কিন্তু একটা মানুষের একটা সুন্দর সোশ্যাল প্লেসমেন্ট হতে পারে, এবং সেই প্লেসমেন্টটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তার একটা এফেক্টিভ একটা মানে ভূমিকাও কিন্তু আমরা সমাজে দেখতে পাই, এবং একটা সোশ্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখন এটা হচ্ছে লাস্ট যে আলোচনা আমি করছি আজকে, সোশ্যালাইজেশন এবং সোশ্যাল ইন্টিগ্রেশন, সোশ্যাল প্লেসমেন্ট এবং সোশ্যাল এবং কালচারাল ইনোভেশন। অর্থাৎ সোশ্যাল কালচারাল ইনোভেশনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই সোশ্যাল কালচারাল ইনোভেশন কন্টিনিউ হচ্ছে বলেই কিন্তু আমরা একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থাকে পেয়েছি, যে সমাজ ব্যবস্থা মানুষকে আর কষ্ট করে আগের মতো লড়াই করে তাকে বেঁচে থাকতে হয় না। তার কাছে বেঁচে থাকাটা একটা দুঃসহ যন্ত্রণা ছিল এক সময়, যেটা এখন অনেক সহজতর হয়েছে। অর্থাৎ মানুষ যেখানেই দেখেছে যে তার বেঁচে থাকতে গেলে কঠিন একটা লড়াইয়ের মধ্য দিয়ে বাঁচতে হয়, সেখানেই মানুষ কিছু আবিষ্কার করার চেষ্টা করেছে, সেখানেই মানুষ কিছু ইনভেনশন করার চেষ্টা করেছে, উদ্ভাবন করার চেষ্টা করেছে। আমরা যদি যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে মানুষের যে চাষবাস, জীবিকা নির্বাহ, প্রত্যেকটা জায়গাতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে বিজ্ঞানের ব্যবহার করে মানুষ কিন্তু তার যে দারিদ্রতা, তার যে অসমতা, তার যে বিভিন্ন রকমের অবক্ষয়গুলো ছিল সেগুলোকে সে মোকাবেলা করতে পারছে। এবং কালচারাল ইনোভেশন অর্থাৎ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার মাধ্যমে সাংস্কৃতিক অনুশীলন হয় এবং সেখানে মূল্যবোধ, বিশ্বাস এবং সামাজিক যে সংহতি বা বৈচিত্র্যতা, ডাইভার্সিটি এবং সর্বোপরি ক্রিয়েটিভিটির মাধ্যমে মানুষের একটা উন্নত জীবনযাত্রা তৈরি করা যায়। একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে যেমন মানুষের অনেক সমস্যা সমাধান হয়, যেগুলো মানুষের বেঁচে থাকতে গেলে যেমন মেটেরিয়ালিস্টিক যে সমস্ত নিড রয়েছে সেই নিডগুলো ফুলফিল করতে খুব মানুষের সুবিধা হয়, ঠিক একই রকমভাবে কালচারাল ইনোভেশন বা কালচারাল যে এক্সারসাইজ বা কালচারাল যে সমস্ত প্র্যাকটিসেসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু মানুষের নন মেটেরিয়ালিস্টিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব সুন্দর করে করা যায়। সামাজিক এবং সাংস্কৃতিক উদ্ভাবনী, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ চালক হিসাবে অপারেট, এবং আজ আমাদের সমাজের মুখোমুখি সবচেয়ে চাপের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা এবং এগুলোকে গুরুত্ব সহকারে পালন করা। তাহলে আমাদের যে কার্যকরী যে মতবাদ, সেই মতবাদ অনুযায়ী শিক্ষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই ক্ষেত্রে নেয়, কারণ শিক্ষা একটা ইনোভেটিভ মাইন্ড তৈরি করে, শিক্ষা একটা ইনোভেটিভ কালচার তৈরি করে, যেটা কিন্তু এই কার্যকরী মতবাদের অন্যতম একটা সাজেশন। এখন আমরা দেখব যে কনফ্লিক্ট পার্সপেক্টিভে কীভাবে আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কনফ্লিক্ট পার্সপেক্টিভ কথা নিয়ে আলোচনা করতে গেলেই যার কথা আমাদের বলতে হয় তিনি হচ্ছেন কার্ল মার্কস।
তিনি রিয়েলাইজ করেছিলেন এবং তার যে দাস ক্যাপিটাল বা অন্যান্য যে সমস্ত গ্রন্থগুলো আছে সেগুলোর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে পৃথিবীতে শোষণের যে ইতিহাস, তার যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, তার যে বিভিন্ন রকমের যে মানুষের সাথে মানুষের যে ডিসক্রিমিনেশন, সেটাকে খুব সুন্দর করে তিনি দেখিয়েছেন। তিনি মূলত পৃথিবীতে সেই মানুষের দুটো শ্রেণীর কথা বলেছেন, একটা হচ্ছে বুর্জুয়া শ্রেণী এবং একটা হচ্ছে প্রলেতারিয়েত শ্রেণী। সেখানে বুর্জুয়া শ্রেণীরা তারা অতিরিক্ত লাভের বা মুনাফার জন্য কীভাবে প্রলেতারিয়েতদেরকে ঠকায়, এবং সেখানে এই যে ডমিনেন্স, এই ডমিনেন্স কোনো একটা সুস্থ সমাজের কখনোই একটা ভবিষ্যৎ তৈরি করে না। তিনি তাই তার যে ক্লাস কনফ্লিক্ট থিওরি, সেই ক্লাস কনফ্লিক্ট থিওরির মধ্য দিয়ে সেখানে একটা রেভলিউশনের মধ্য দিয়ে কি করে একটা সুস্থ সমাজ, একটা ক্লাসলেস সোসাইটি তৈরি করা যায়, তার কিন্তু অনেক দিক নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন। এবং সেখানে কিন্তু শিক্ষার গুরুত্ব অপরিসীম। তার কারণ তিনি বলেছেন যে একটা সমাজ ব্যবস্থার মধ্যে কিছু মানুষকে ঠকায়, যারা হচ্ছে টোটাল সিস্টেমটাকে যারা করায়ত্ত করে, যারা একটা সিস্টেমের যারা মালিক শ্রেণী, তারা সবসময় শ্রমিক শ্রেণীকে প্রতারণা করে, তাদেরকে ডিসক্রিমিনেট করে। কিন্তু একটা সিস্টেমকে পরিচালনা করতে গিয়ে সেখানে কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন থাকে শ্রমিক শ্রেণীর, এবং সেখানে তিনি একটা শ্রমিক শ্রেণীর এই যে দীর্ঘদিনের যে ডিসক্রিমিনেশনের ইতিহাস, তাই একটা সময় তিনি বলেছেন যে শ্রমিক শ্রেণী বুঝতে পারবে যে তাদেরকে ঠকানো হচ্ছে, তখন তারা একটা রেভলিউশনের মধ্য দিয়ে এই বুর্জুয়া যে শ্রেণী, তাদেরকে প্রতিহত করে একটা সাধারণ মানুষের, অর্থাৎ যে প্রলেতারিয়েত শ্রেণী, যাদের কিছু নেই, তাদের একটা সরকার গঠন করা এবং তাদের মাধ্যমে সমাজ পরিচালনা করার একটা কথা বলেছেন তিনি। তাই আমরা এখানে কিন্তু শিক্ষা একটা বড় ভূমিকা গ্রহণ করতে পারে। কারণ শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ কখনোই বুঝতে পারবে না যে তাকে কিভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছে। সুতরাং শিক্ষা মানুষকে চেতনার স্তরে উন্নীত করে, এবং শিক্ষার ফলে মানুষের যে চেতনা হয়, সেই চেতনা মানুষকে বুঝতে সাহায্য করে যে তাকে কিভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছে এবং সেখানে তার কি করা উচিত, তার কি ভূমিকা হওয়া উচিত। তাই আজকে এই কনফ্লিক্ট পার্সপেক্টিভটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই সোশিওলজিক্যাল কনটেক্সট অফ এডুকেশনের আলোচনায়। লাস্ট যে বিষয়টা আমি আলোচনা করছি এখানে, সেটা হচ্ছে সিম্বলিক ইন্টারেকশন পার্সপেক্টিভ। এই সিম্বলিক ইন্টারেকশন পার্সপেক্টিভ সোশিওলজির একটা অন্যতম থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। সিম্বলিক ইন্টারেকশন পার্সপেক্টিভ মূলত সোশিওলজির এতক্ষণ ধরে যে ফাংশনালিস্ট যে আলোচনা আমরা করেছি, সেটা কিন্তু একটা ম্যাক্রো লেভেল সোশিওলজি আলোচনা করে, অর্থাৎ সামগ্রিক সমাজকে নিয়ে এটা আলোচনা করে। কিন্তু যখনই সিম্বলিক ইন্টারেকশন পার্সপেক্টিভের কথা আমরা বলি, এটা কিন্তু একটা মাইক্রো লেভেলে আলোচনা করে। মাইক্রো লেভেল মানেই হচ্ছে প্রত্যেকটা মানুষের যে কথোপকথন, মিথস্ক্রিয়া এবং তাদের যে ভূমিকা সমাজে, সেটা প্রত্যেকটা মানুষ যদি সেইটা কল্পনা করে, তখন কিন্তু মানুষ বুঝতে পারে তার যে অ্যাকশান বা তার যে মিথস্ক্রিয়া, সেটা কতটা পজিটিভ একটা সুস্থ সমাজের ক্ষেত্রে। সেখানে তিনি সিম্বলের কথা বলেছেন, অর্থাৎ প্রতীকের মাধ্যমে মানুষের যে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে ব্যক্তি এবং সমাজের বিকাশ ঘটে। আমরা যদি একটা আমাদের ন্যাশনাল অ্যান্থেমের কথা বলি, আমরা যদি ন্যাশনাল ফ্ল্যাগের কথা বলি, সেটা ভারতবর্ষের সোসাইটির পার্সপেক্টিভে, রাজনৈতিক পার্সপেক্টিভে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এই যে সিম্বলিক ইন্টারেকশনগুলো প্রতিদিন মানুষ তার প্রতিদিনকার জীবনে করছে, এগুলোকে এখানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ ব্যক্তিরা নিজেদের সম্পর্কে একটি বোধ, রিয়েলাইজেশন তৈরি করে যখন তারা নিজেদেরকে দেখতে শেখে যে যেভাবে তারা বিশ্বাস করে যে অন্যরা তাদের কেমনভাবে দেখে। এটা আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখব যে এখানে সেলফ সম্পর্কে জন মিড এবং কুলে তারা বিভিন্ন রকমের বক্তব্য রেখেছেন। যেমন কুলের বক্তব্যটা যদি আমরা দেখি তাহলে দেখব সে বলেছেন লুকিং গ্লাস সেলফ, অর্থাৎ সমাজের আয়নায় যদি আমরা নিজেকে দেখি তাহলে আমরা
সমাজ আমাদেরকে কিভাবে দেখছে এবং আমি সমাজকে কিভাবে দেখছি, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই সমাজ এবং আমার মধ্যে এই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সিম্বল কিভাবে এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটাই কিন্তু এই সিম্বলিক ইন্টারেকশনিজমের পার্সপেক্টিভের মূল কথা। এবং এখানে কিন্তু মাইক্রো লেভেলে ডে টু ডে মানুষের যে অ্যাক্টিভিটিস, ডে টু ডে মানুষের যে মিথস্ক্রিয়া মানুষের সঙ্গে, সেগুলোর উপরে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই 1937 সালে হার্বার্ট ব্লুমার এই প্রতীকী মিথস্ক্রিয়াবাদের নামকরণটি করেছেন। আর এটি হলো ক্ষুদ্র মাত্রায় সমাজতন্ত্রের একটি সমাজ ও মনস্তাত্ত্বিক তত্ত্ব, যা দৃষ্টিভঙ্গি যেটি হলো সকল দিকেরই উপরেই গুরুত্ব আরোপ করেছে, যার মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রাত্যহিক জীবনের অর্থ গড়ে ওঠে। অর্থাৎ মানুষ যে বেঁচে থাকে, মানুষ যে একটা নিজের সম্পর্কে যে একটা অর্থ তৈরি করে, একটা ফিলোসফি তৈরি করে, সেটা কিন্তু মিথস্ক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে। তাই গভীর পর্যবেক্ষণমূলক কর্মের মাধ্যমে মানবিক মিথস্ক্রিয়ার প্রকৃতি এবং প্রকারসমূহ বোধগম্যের সূত্র গড়ে ওঠা প্রাত্যহিক জীবনের অর্থ ও সমূহের বিশ্লেষণই হলো এই সচেতনতার মূল বিষয়। প্রতীকী মিথস্ক্রিয়া তত্ত্ব মানুষ, বস্তু, ঘটনা, আচরণের উপর আরোপিত বিষয়গুলো, অর্থগুলিকে সম্বোধন করে এবং সমাজকে বিশ্লেষণ করে। প্রতীকী মিথস্ক্রিয়াবাদ ব্যক্তি এবং গোষ্ঠীর অর্থ নির্মাণের দিকে নজর দেয়, বড় আকারের সামাজিক কাঠামোর পরিবর্তে মানুষের ক্রিয়াকলাপের দিকে বেশি মনোনিবেশ করে। এডুকেশন অ্যান্ড সিম্বলিক ইন্টারেকশন পার্সপেক্টিভ। তো এডুকেশনের ক্ষেত্রে এই সিম্বলিক পার্সপেক্টিভ কেন গুরুত্বপূর্ণ? প্রতীকী মিথস্ক্রিয়াবাদীরা শিক্ষার সাথে আমরা যে অর্থ এবং লেভেলগুলো সংযুক্ত করি তার উপরে ফোকাস করে, এবং শিক্ষার্থীরা ট্র্যাক করার ফলে প্রায়শই স্বপূর্ণ ভবিষ্যৎবাণী হয়, যে মূলত মিথ্যা ধারণা যা শেষ পর্যন্ত সত্য হয়, এবং ভবিষ্যৎবাণী যেগুলো করা হয়েছিল সেগুলোর দিকেই তারা কিন্তু ভালো করে বেশি করে ফলো করতে থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে কোনো ডিসেবল শিক্ষার্থী, তার সম্পর্কে হয়তো আমরা একটা অর্থ তৈরি করতে পারি যে যারা ডিসেবল তারা ভালো পড়াশুনো করে না। তাহলে এটা যদি সেই শিক্ষার্থী মেনে নেয় যে সমাজ তাকে এরকমভাবে দেখছে, তাহলে কিন্তু সে নিজের জীবনে অগ্রগতি করতে গিয়ে ভীষণভাবে পিছিয়ে পড়বে। কারণ এটা কখনোই বলে দেওয়া যায় না যে একজন ডিসেবল শিক্ষার্থী পড়াশোনায় ভালো ফল করবে না। তার মধ্যে হয়তো সেই ক্রিয়েটিভিটি রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, সে হয়তো ভালো ফল করতেও পারে। তাহলে এখানে একটা মানুষের অর্থ কী দাঁড়ালো, একটা মানুষ সম্পর্কে আমরা কি তাকে লেবেলিং করলাম, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এখানে এই শিক্ষার মাধ্যমে অন্তত খেয়াল রাখতে হবে যে প্রতিদিনকার মানুষের জীবনযাত্রায় যে সমস্ত সিম্বল ইউজ হয়, যে সমস্ত কথোপকথন হয়, সেখানে যেন এই ধরনের কোনো বার্তা না যায়। অর্থাৎ মানুষ তার কর্ম একরকম এবং তাকে আমরা লেবেলিং করি আরেক রকমভাবে। সেই জন্য প্রাত্যহিক যে অ্যাকশান মানুষের, সেগুলোর উপর গুরুত্ব দেওয়ার কথা এখানে বলা হয়েছে। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন পার্সপেক্টিভগুলো আলোচনা করলাম। এখন আমরা একদম শেষের দিকে আলোচনার, তাই আরও গুরুত্বপূর্ণ বিষয় কিছু রয়েছে এখানে, সেগুলো সোশিওলজিক্যাল কনটেক্সট এবং এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এডুকেশন অ্যাজ এ সাবসিস্টেম অফ ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ এই সাবসিস্টেম হিসেবে এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা হলো সামাজিক ব্যক্তিবাদ বা ইন্ডিভিজুয়ালিজম গঠনের জন্য একটা শক্তিশালী এজেন্ট। অর্থাৎ সমাজে যেমন বিভিন্ন রকমের সাবসিস্টেমগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে বলেই কিন্তু একটা বৃহত্তর সমাজ আমরা পেয়েছি, ঠিক একই রকমভাবে এই এডুকেশন অ্যাজ এ সাবসিস্টেম হিসেবে সমাজে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কারণ বিভিন্ন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটা সোসাইটির মিনিয়েচার ফর্ম, যার ফলে এই সোসাইটির ফর্ম হওয়ার ফলে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা একটা বৃহত্তর সমাজ কেমন হয় তার একটা রূপরেখা তারা কিন্তু ওখান থেকে মোটামুটি পেয়ে যায়, এবং ভবিষ্যতে নাগরিকের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, একটা কন্টিনিউয়াস একটা বিষয় যেটা সবসময় হয়ে চলেছে, এবং এই সামাজিক বিষয়ের সঙ্গে আমাদের যারা নাগরিক বা যারা শিক্ষার্থী তারা কতটা সেই পরিবর্তনগুলোকে কোপ আপ করতে পারছে, সেটা কিন্তু শিক্ষার একটা দায়িত্ব। শিক্ষা মানুষকে এরমভাবে তৈরি করবে যাতে করে সে বিভিন্ন সামাজিক পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে। তো সামাজিক পরিবর্তনের বিভিন্ন রকমের ভাবে হয়ে থাকে, তার বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে।
সোশিওলজিক্যাল কনটেক্সটে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এডুকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। তো সোশ্যাল মোবিলিটি একটা সোশিওলজিক্যাল গুরুত্বপূর্ণ কনটেক্সট। সেই সোশ্যাল মোবিলিটির ক্ষেত্রে এডুকেশন কীভাবে গুরুত্বপূর্ণ সেটা বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে আমি ব্যাখ্যা করছি। অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি সামাজিক গতিশীলতা। যে কোনো সমাজ ব্যবস্থায় যদি সামাজিক গতিশীলতা কম হয় সেই সমাজের উত্তরণ বা উন্নতি কিন্তু খুব ভালো হয় না বা স্লো হয়। অর্থাৎ একটা যে কোনো সমাজকে যদি উন্নত করতে হয় বা যে কোনো সমাজকে যদি খুব সুন্দরভাবে উত্তরণের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সেখানে কিন্তু সোশ্যাল মোবিলিটি বেশি হওয়া দরকার। তাহলে সোশ্যাল মোবিলিটি কেমন? যেমন আমরা যদি ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে দেখি, তাহলে দেখব ভারতবর্ষের সমাজ ব্যবস্থাটা হচ্ছে কাস্ট বেসড একটা সোসাইটি। অর্থাৎ এখানে জাতি ব্যবস্থা, ধর্মীয় বিভিন্ন রকমের ভেদাভেদ এবং বিভিন্ন রকমের আঞ্চলিকতা এবং বিভিন্ন রকমের কালচারাল কনফ্লিক্ট কিন্তু বিভিন্ন সময় ভারতবর্ষে আমরা দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বেসিক নেচার অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। তাহলে কোনো মানুষ যদি তার মধ্যে সেই রিজিওনালিজমের বিভিন্ন রকমের বায়াস হয়, কোনো মানুষ যদি রিলিজিয়াস বায়াস হয়, কোনো মানুষ যদি মানুষের মধ্যে সুপারস্টিশন থাকে, কোনো মানুষ যদি কাস্ট বায়াসড হয়, সেক্ষেত্রে কিন্তু সে একটা যে সোশ্যাল ইন্টিগ্রেশন, একটা যে সোশ্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কিন্তু তার কন্ট্রিবিউশন কম হবে। তাহলে এবং সেটা যদি কম হয় তাহলে কিন্তু তার সোশ্যাল মোবিলিটিও কম হবে। সোশ্যাল মোবিলিটি মানেই হচ্ছে মানুষ যখন একটা লোয়ার ক্লাস মানে কোনো একটা স্ট্যাটাস থেকে যে যখন একটা হায়ার ক্লাসের স্ট্যাটাসের দিকে তার একটা যখন ট্রান্সফরমেশন হয়, বা উল্টোটা হয়, কিন্তু উল্টোটা অতটা হয় না যেটা লোয়ার থেকে আপার মোবিলিটি মানুষের যেটা বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে যখন সমাজের বিভিন্ন মানুষ যখন শিক্ষার মধ্য দিয়ে তাদের জীবনের একটা আপগ্রেডেশন হয়, তাদের একটা আপওয়ার্ড মোবিলিটি হয়, সেটা কিন্তু কোনো একটা দেশ বা জাতি বা সমাজকেও কিন্তু উন্নত করে। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম আমি, রিজিওনালিজম, কাস্ট বেসড সোসাইটি, কালচারাল কনফ্লিক্ট, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, তাহলে এগুলো কিন্তু এই সোশ্যাল মোবিলিটিকে ব্যাহত করে। তাহলে সোশ্যাল মোবিলিটি ত্বরান্বিত করা যায় যদি শিক্ষার প্রসার খুব ভালো হয়। তাহলে কিভাবে মানে সোশিওলজিক্যাল কনটেক্সটে আমরা এই সোশ্যাল মোবিলিটির ক্ষেত্রে শিক্ষা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই আলোচনাটাই কিন্তু এখানে করার চেষ্টা করছি। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবারের কাছে অর্জিত সম্পত্তি বা ক্ষমতার আকস্মিক উপলব্ধি, দক্ষতার বিকাশ এবং সাফল্য, অ্যাচিভমেন্ট এবং আপওয়ার্ড মোবিলিটির দিকে নিয়ে যেতে পারে যদি সেই পরিবারের সদস্যরা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। তাহলে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আমরা এই উদাহরণ থেকে কিন্তু অনুধাবন করতে পারি। শিক্ষা এবং সামাজিক গতিশীলতার মধ্যে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় ওঠে। সেখানে শিক্ষা এবং সামাজিক গতিশীলতার জন্য এক ধরনের এজেন্ট হিসাবে কাজ করে কিনা তা নিয়ে স্পষ্টতই একটা বিতর্ক সবসময় থেকে যায়। কারণ আমরা ধরেই নেই যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ মিডিয়াম বা গুরুত্বপূর্ণ এজেন্ট হিসাবে কিন্তু মোবিলিটি বা গতিশীলতার ক্ষেত্রে কাজ করে। কিন্তু কখনো কখনো শিক্ষার মান অনেক সময় দুর্বল হয়। শিক্ষার যে গুণগত মান দুর্বল হওয়ার ফলে সেখান থেকে আমরা সেই যে এক্সপেকটেশন আমাদের শিক্ষার মাধ্যমে যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সমাজের মধ্যে যে সামাজিক গতিশীলতাকে বাড়াতে চাই, সেটা অনেক সময় ব্যাহত হয়। তাই কিন্তু এটা এরকম নয় যে সামাজিক গতিশীলতায় শিক্ষার কোনো ভূমিকা নেই। সামাজিক গতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি উল্লেখযোগ্য ভূমিকা থাকে সেটা কিন্তু শিক্ষার। এখানে দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি আলোচনা করব। একটা হচ্ছে একালচারেশন অ্যান্ড এনকালচারেশন। অর্থাৎ সোশিওলজিক্যাল কনটেক্সটে শিক্ষার গুরুত্বের কথা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে এই দুটো বিষয়কে আমাদের বোঝা দরকার। অর্থাৎ একালচারেশন হচ্ছে সাংস্কৃতিক অভিযোজন, যেখানে সমাজের যে সংগৃহীত প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে এক সংস্কৃতির মানুষ অন্য সংস্কৃতিকে গ্রহণ করে, যা মূলত তাদের নিজস্ব নয়। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে একালচারেশন ইজ মোস্ট ওয়েলকাম অ্যান্ড ইট ইজ মোস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল কনসেপ্ট। অর্থাৎ একালচারেশন যত বেশি হবে তত মানুষদের মধ্যে তাদের বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি, তাদের মধ্যে বিভিন্ন জাতিগত গোঁড়ামি, তাদের যে আঞ্চলিকতাবাদ, এগুলো থেকে আমরা অনেক সরে আসতে পারবো। এবং অন্যের সংস্কৃতি গ্রহণের কারণে ব্যক্তির মূল সংস্কৃতি পরিবর্তিত হলেও তারা কিন্তু
একটা উন্নততর মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এবং মানুষ যত শিক্ষা প্রক্রিয়ার মধ্যে বেশি করে ইনভলভ হবে, মানুষের মোবিলিটি যত বেশি হবে, তত মানুষের কিন্তু একালচারেশন বেশি হবে। অর্থাৎ যারা বিদেশে বেশি সময় কাটায়, যারা বিদেশ সংস্কৃতি গ্রহণ করতে পারে, এবং সেই জন্য তারা এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ। এবং ভাষা, পোশাকের ধরন, খাদ্যাভ্যাস ইত্যাদিতে প্রায়শই এই ধরনের বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এবং এনকালচারেশন হলো, সংস্কৃতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে শেখে। সংস্কৃতি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি শিশু নিজের সংস্কৃতি সম্পর্কে শেখে এবং এটিকে গ্রহণ করে। তাহলে এনকালচারেশন প্রসেসের সঙ্গে কিন্তু সোশ্যালাইজেশন প্রসেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ আমরা এই সমাজ ব্যবস্থার মধ্যে যখন বড় হয়ে উঠি, সেখানে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে নীতি কথা, আমাদের যে নীতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা এনকালচারেশন প্রসেসের মধ্য দিয়ে শিখি এবং একজন সামাজিক মানুষ হিসেবে সমাজে স্বীকৃতি লাভ করি। অর্থাৎ এই জিনিসগুলো যদি ব্যাহত হয়, তাহলে কিন্তু আমরা সমাজে একজন সামাজিক মানুষ হিসেবে কেউ আমাদেরকে স্বীকৃতি দেবে না। দৈনন্দিন জীবন এবং সমাজের উন্নতিতে শিক্ষার ভূমিকা, এটা আমার গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আমি এই আলোচনার মধ্য দিয়ে এই বক্তব্যটা শেষ করব। কারণ হচ্ছে যে এখানে আমি যে শিরোনামে আজকে আলোচনা শুরু করেছিলাম, তা হচ্ছে সোশিওলজিক্যাল কনটেক্সট অফ এডুকেশন। অর্থাৎ এই শিক্ষার ক্ষেত্রে সোশিওলজিক্যাল কনটেক্সট কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার ক্ষেত্রে সোশিওলজিক্যাল কনটেক্সট আমাদের কেন জানা দরকার। তাই সেখানে আমরা বিভিন্ন বিষয়কে পেয়েছি এবং সেখানে আমরা কতগুলো পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করেছি। যেমন হচ্ছে সেখানে ইভেন আমরা সোশিওলজি কী সেটা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছি শিক্ষার যে ফাংশনালিস্ট পার্সপেক্টিভ, অর্থাৎ তারা সোসাইটিকে কেমনভাবে দেখে, সোসাইটির সামগ্রিক যে ভারসাম্য রক্ষা করতে গেলে প্রত্যেকটা মানুষকে যে নির্দিষ্ট ভূমিকা নিতে হয়, সেখানে তাকে ফাংশন করতে হয়, তবেই একটা বৃহত্তর সমাজ সুন্দরভাবে ফাংশন করে, সেটা আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে কিভাবে কনফ্লিক্ট পার্সপেক্টিভে কার্ল মার্কস যে সমাজ ব্যবস্থায় যে ডিসক্রিমিনেশন এবং বিভিন্ন রকমের ডমিনেন্স, সেই ডমিনেন্স থেকে যদি সমাজকে একটা উন্নততর সমাজে নিয়ে যেতে হয়, সেখানে রেভলিউশনের মধ্য দিয়ে, কনফ্লিক্টের মধ্য দিয়ে কীভাবে একটা পরিবর্তন আসে, সেগুলো আলোচনা হয়েছে। এবং আজকে আলোচনা হয়েছে সোশ্যাল মোবিলিটি কেন গুরুত্বপূর্ণ। সেখানে সমাজ এবং শিক্ষার ক্ষেত্রে, সোশ্যাল মোবিলিটির ক্ষেত্রে শিক্ষা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এখানে আজকে লাস্ট আমি এখানে আলোচনা করছি যে রোল অফ এডুকেশন ইন ডেলি লাইফ অ্যান্ড দ্য বেটারমেন্ট অফ সোসাইটি। মূলত সোশিওলজিক্যাল কনটেক্সটটা আমাদের এই এডুকেশনের ক্ষেত্রে এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশিওলজিক্যাল কনটেক্সট থেকে আমরা শিক্ষার রোলটাকে কিন্তু খুব ভালো করে রিয়েলাইজ করতে পারি যে হোয়াই এডুকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। সেখানে বিভিন্ন রকমের কুসংস্কার, বিভিন্ন রকমের ধর্মীয় গোঁড়ামির কথা বলা হয়েছে, যেগুলো থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে কিন্তু একটা সঠিক সচেতনতা দরকার। অর্থাৎ মানুষ তার মানবিক মূল্যবোধ, তার মানবিকতা এবং তার মানবিক যে ধর্ম, সেটার দিকে বেশি করে চিন্তাভাবনা করা উচিত। যেই ধর্ম মানুষের মানবিকতার কথাই বলে, মানুষের ওয়েলফেয়ারের কথা বলে, সেটা করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা অ্যাওয়ারনেস দরকার, যেটা শিক্ষার মাধ্যমে হওয়া সম্ভব। এবং সমাজে বিভিন্ন রকমের কুসংস্কার আচ্ছন্ন সমাজ, সেখানে অনেক পুরনো বিশ্বাস বা বিলিফ সিস্টেম যেটা সমাজকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করে, সেই বিষয়গুলোকে আমরা যদি এলিমিনেট করতে চাই, সেগুলোকে যদি আমরা রিডিউস করতে চাই, তাহলে শিক্ষার কোনো অল্টারনেটিভ হয় না। শিক্ষাই একমাত্র একটা মানুষকে সঠিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, বৈজ্ঞানিক চেতনা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, যেই মানুষ আগামী দিনে সমাজ এবং দেশকে ভীষণভাবে কন্ট্রিবিউট করবে, সমাজ এবং দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভূমিকা পালন করবে। তাই শিক্ষার মাধ্যমে একটা মুক্তি আমরা চাই, সেটা হলো বিভিন্ন রকমের কুসংস্কার থেকে। এবং ইমপ্রুভমেন্ট ইন হেলথ, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবাদ বাক্য। মানুষের স্বাস্থ্যের উন্নতি হওয়া দরকার এবং স্বাস্থ্যের উন্নতি হতে গেলে বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষের সচেতন হওয়া দরকার। অর্থাৎ কোন খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর, কোন পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর, এবং কী ধরনের আহার করলে মানুষ ভালো থাকবে, কী ধরনের খেলাধুলো, বিভিন্ন অনুশীলন,
অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে মানুষের যদি সচেতনতা বাড়াতে হয়, সেটা কিন্তু শিক্ষা ছাড়া কখনোই সম্ভব নয়। শিক্ষাই পারে মানুষকে একটা সুন্দর সচেতন এবং স্বাস্থ্য সম্পর্কে একটা সুন্দর কনসেপশন তৈরি করতে। সমাজে ইতিবাচক মনোভাব গড়ে তোলা, অর্থাৎ ডেভেলপড এ পজিটিভ অ্যাটিটিউড ইন সোসাইটি। সোসাইটিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নেগেটিভ অ্যাসপেক্ট দেখি, যে নেগেটিভ অ্যাসপেক্টগুলো থেকে সমাজের ইন্টিগ্রিটি অনেক সময় ব্যাহত হয়, সমাজের ভারসাম্যহীনতা নষ্ট হয়, সমাজে অহেতুক নানান ধরনের গণ্ডগোল, অহেতুক নানান ধরনের মানুষের মধ্যে হিংসার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করি। তাই আজকে আমাদের কিন্তু প্রত্যেকটা নাগরিকের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার, যেটা শিক্ষার মাধ্যমে হওয়া সম্ভব। ইট ব্রিংস পিস অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ শিক্ষা যদি প্রপার শিক্ষা হয়, সেই শিক্ষার মাধ্যমে সমাজে শান্তি স্থাপিত হতে পারে, সমাজের সমৃদ্ধি হতে পারে, এবং এরকম সমাজের কথাই কিন্তু আমরা কল্পনা করি। অর্থাৎ যেই সমাজ একটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে, তাহলে সমাজের মানুষদেরকে যত বেশি করে শিক্ষিত করা যাবে, শিক্ষার উপরে যত বেশি জোর দেওয়া যাবে, ততই কিন্তু আমরা একটা এরকম সমাজ পেতে পারি। এবং সাফল্যের চাবিকাঠি যদি আমরা বলি, সেটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ এখানে আজকে যে আমি আলোচনা করলাম, সেই আলোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সোশিওলজিক্যাল কনটেক্সট। সেখানে সোশিওলজিক্যাল কনটেক্সট আমাদেরকে হেল্প করে যে কি করে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলকে আজকের এই অডিও ভিজুয়াল লেকচার সিরিজে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করছি। I am really thankful to IITE, Indian Institute of Teacher Education, Gandhinagar, Gujarat, for giving me the opportunity and consider me as a resource person for the project Ek Bharat Shrestha Bharat.